হ্যালো এভরিওয়ান সাকসেসফুল পারসন। আজকে আমি তোমাদের এই ভিডিওতে আলোচনা করব তোমাদের সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের যে 2025-এর যে তোমরা যে ভর্তি হবা সেই ভর্তির যাবতীয় সকল তথ্য, তোমরা যে যে প্রশ্নগুলো করছো বা ভর্তিতে কি কি লাগবে হলে ওটা সকল কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো হোপফুলি ভিডিওটা একটু বড় হবে, বাট তোমাদের যত প্রশ্ন আছে সব প্রশ্নের সমাধান কিন্তু এই ভিডিওতেই তোমরা পেয়ে যাবা। তো চলুন আমরা এই ভিডিওটাই শুরু করি। তো এই ভিডিওতে আমরা জানবো যে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য এবং তোমাদের কিছু প্রশ্ন। তো দেখি আমরা এই ভিডিওতে আমরা কি কি জিনিস নিয়ে আলোচনা করব সেটা আগে আমরা একটু উন্মোচন করে ফেলি। ফার্স্ট অফ অল, ভর্তির জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে এইটা আমরা এই ভিডিওতেই দেখতে পারবো। দেন সাবজেক্ট চয়েস কিভাবে দিব, ভাইবা পদ্ধতি কেমন হবে এইটাও আমরা দেখতে পারবো। তারপর হইলো কোন র্যাঙ্কে কোন সাবজেক্ট আসতে পারে সেটা আমরা এই ভিডিওতেই জানতে পারবো। ক্লাস কবে থেকে শুরু হবে, ক্লাস রুটিন এবং সময় সেটাও এই ভিডিওর মধ্যেই আলোচনা করা হবে। কালচারাল প্রোগ্রাম বা অন্যান্য কারিকুলাম অ্যাক্টিভিটিস কি আমাদের থেকে অ্যাক্টিভ আছে সেটাও এই ভিডিওতে আলোচনা করা হবে। হলে কিভাবে উঠবো, হল ফ্রি বা হলে ওয়াইফাই পাবো কিনা, বা আশেপাশে কোনো মেস আছে কিনা, বা ওই মেসের ফি কেমন হবে সেটা এই ভিডিওতেই আমরা জানতে পারবো। দেন সেকেন্ড ভর্তি হয়ে আমরা প্রথম সেমিস্টারে যদি ক্লাস না করে আমরা যদি সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে চাই সেক্ষেত্রে আমাদের কি কি করণীয় সেটা আমরা জানতে পারবো। সেকেন্ড সেশন জুট আছে কিনা সেটাও এই ভিডিওর মধ্যে জানতে পারবো। তারপর হইল সেকেন্ড মিড বা সেমিস্টার যে এক্সামগুলো হয়, অর্থাৎ আমরা যে ইন্টারনাল যে এক্সামগুলো দিই এই এক্সামগুলোর প্রশ্ন কারা করেন, বা সেকেন্ডের যে টিচার প্যানেল এই টিচার প্যানেলে কারা কারা যুক্ত আছেন সেটা এই ভিডিও থেকে জানতে পারবো। দেন আমাদের তিনটা ডিপার্টমেন্টের রিভিউ বা সবথেকে ওয়ান্টেড যে প্রশ্নগুলো আইইবি, ঠিক আছে, এই জিনিসটা আমরা জানতে পারবো। তারপর আমরা জানতে পারবো অন্যান্য ভার্সিটি বনাম সেক, অর্থাৎ অন্যান্য ভার্সিটির যে কোনো সাবজেক্টের সাথে সেকের কম্পারিজন আমরা এই ভিডিওর মধ্যে জানতে পারবো। হোপফুলি এ যাবৎকাল তোমাদের এই 11টা প্রশ্নের বাইরে আর কোনো প্রশ্ন নাই। আশা করি তোমরা সকল প্রশ্নের সমাধান এই 11টার মধ্যেই পেয়ে যাবা। ওকে, তো আমাদের মূল পাঠগুলোতে চলে আসি। প্রথম হইল আমাদের ভর্তির জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস। ভর্তির জন্য আমাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে। ফার্স্ট অফ অল, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র কোনটা, ওই যে সেকের যে অ্যাডমিট কার্ড ওই অ্যাডমিট কার্ডটা নিয়ে আসবা। এখন তোমরা যখন পরীক্ষা দিছিল খুব সম্ভবত তোমাদের অ্যাডমিট কার্ডের টিচাররা সিগনেচার করছিল, যারা হল গার্ড ছিলেন। যদি সিগনেচার করেন ওকে ফাইন, তাহলে ওইটা নিয়ে আসবা। সিগনেচার না করলেও তুমি ওই অ্যাডমিট কার্ডটাই নিয়ে আসবা। ওকে, দেন হইল এসএসসি এবং এইচএসসি এর মূল ট্রান্সক্রিপ্ট। ট্রান্সক্রিপ্ট অনেকেই হয়তো বা চিনো না, সো এইটা একটু বলে দিই। এসএসসি এবং এইচএসসি এর মূল ট্রান্সক্রিপ্ট মিন্স, বলা হয়েছে এখানে মার্কশিট, অর্থাৎ তোমাদের কলেজ থেকে এবং তোমাদের স্কুল থেকে যে একাডেমিক মূল মার্কশিট, মানে মার্কশিটটা দিছিল সেই মার্কশিটটা নিয়ে আসবা। ওকে, তারপরে বলছে ওই যে মার্কশিটটা আনছো ওই মার্কশিটের বা ট্রান্সক্রিপ্টের 2 কপি করে ফটোকপি লাগবে। তারপর হইলো তোমার 2 কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি। ওকে, তো এই ছবিটা যেন তোমার এডমিট কার্ডের যে ছবিটা দিছো এইটাই যেন দিতে হবে এমন কোনো কথা নেই, বাট সদ্য তোলা তুমি 2 কপি পাসপোর্ট সাইজ ছবি আনবা, অবভিয়াসলি এটা স্পষ্ট হতে হবে এবং সদ্য তোলা থাকতে হবে। তারপর তোমাদের ভর্তি ফি 14,000 টাকা। ভর্তি ফি 14,000 টাকা। এই 14,000 টাকার মধ্যে কি কি ইনক্লুডেড আছে, তোমার প্রথম সেমিস্টার, অর্থাৎ প্রথম সেমিস্টার ফি কিন্তু এখানে ইনক্লুডেড। এখন তার মানে এইখান থেকে বোঝা গেল তোমাদের প্রতি সেমিস্টারে অলমোস্ট 14,000 টাকা করে যাবে। প্রতি সেমিস্টার খরচ হবে 14,000। সেমিস্টার খরচ হবে 14,000। ওকে, এইখানে কিন্তু তোমার প্রথম সেমিস্টারে যাবতীয় সকল জিনিস নিয়ে নিচ্ছে, তোমার পরীক্ষার ফি, তোমার সেমিস্টার ফি সবকিছু কিন্তু এই 14,000-এর মধ্যে ইনক্লুডেড। তারপরের যে সেমিস্টারগুলো তোমার ধরো দ্বিতীয় তৃতীয় চতুর্থ সেমিস্টার, এই সেমিস্টারে তোমার দুইটা ধাপে করে তোমার টাকাটা নিবে। প্রথম ধরো একটা ধরো 2 মাস বা 3 মাস পর একটা ফি নিবে, সেটা হলো সেমিস্টার ফি। এবং তারপরে পরীক্ষার আগে আরো 1-2 মাস আগে তোমার আরেকটা ফি নিবে, সেটা হলো পরীক্ষা ফি। এই দুইটার সামেশন হবে 14,000-এর কাছাকাছি। কখনো তোমার এইটা হয় আমাদের ক্রেডিটের উপর নির্ভরশীল, কখনো সেটা 13,000 হইতে পারে, কখনো 14,100 সামথিং এইভাবে হইতে পারে। বাট তোমার প্রতি সেমিস্টার তাইলে তোমাদের যাবে অলমোস্ট 14,000 করে। তাইলে তোমার মোট খরচ আসবে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে 14,000 ইন্টু 8 করলে যা আসে সেটা হলো তোমার একাডেমিক খরচ। আশা করি তুমি একাডেমিক খরচ সম্পর্কে টোটাল ধারণা পেয়ে গেছো। ওকে, আচ্ছা, তারপরে আসি কোটায় যারা আবেদন করছো, কোটায় খারা খারা আবেদন করছো, ক্ষুদ্র নিগোষ্ঠী আর চা শ্রমিক যারা আছেন, তারা যারা আবেদন করছেন তাদের জন্য লাগবে তোমার সার্টিফিকেট, অর্থাৎ যথাযথ তুমি যে ক্ষুদ্র নিগোষ্ঠী বা তুমি যে চা শ্রমিক এই যে কোটায় যে আবেদন করছো তার সার্টিফিকেট লাগবে। আর তোমার পিতা বা মাতার সাথে তোমার যে সম্পর্ক সেটার একটা সত্যায়িত সার্টিফিকেট লাগবে।
আর উপরের যেগুলো আছে, এই যে আমাদের 14,000 ভর্তি ফি থেকে এতটুকু পর্যন্ত যেগুলো আছে, সেগুলো হইলো আমাদের কাদের জন্য, জেনারেল যারা আছে বা কোটায় যারা আছে সবার জন্য। আর শেষের যে পয়েন্টটা, এটা শুধুমাত্র কোটায় যারা আছে তাদের জন্য। এখন দেখো এইখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো যে ট্রান্সক্রিপ্টটা। এখানে কিন্তু তোমাদের মূল ট্রান্সক্রিপ্ট জমা নিয়ে নিবে, অর্থাৎ মার্কশিট জমা নিয়ে নিবে। এই ক্ষেত্রে তোমাদের আমি একটা জিনিস সাজেশন দিব, সেটা হইলো তোমরা মূল ট্রান্সক্রিপ্ট জমা দেওয়ার আগে প্রত্যেকে এই ভিডিও দেখার পর, এই ভিডিও যদি তুমি রাতে দেখো তাহলে আগামীকাল তোমরা ওই ট্রান্সক্রিপ্টের মূল যে ট্রান্সক্রিপ্ট গুলো আছে, এসএসসি এবং এইচএসসি, এই দুইটা ট্রান্সক্রিপ্টের স্ক্যান কপি করে নিবা। স্ক্যান কপি করে তোমরা তোমরা কি করবা, পিডিএফ করে নিবা। প্লাস তোমরা চাইলে প্রিন্ট আউটও করতে পারো, বাট মাস্ট বি স্ক্যান কপি তোমরা পিডিএফ করে নিবা। কারণ দেখা যাইব যে বিভিন্ন তোমাদের শিক্ষাবৃত্তি দিচ্ছে বা দিচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই মূল ট্রান্সক্রিপ্টের ফটোকপি প্রয়োজন হয়। তাইলে তোমরা সেই শিক্ষাবৃত্তির ক্ষেত্রে কিন্তু আমাদের কি প্রয়োজন হবে না, অনলাইন কিন্তু ট্রান্সক্রিপ্ট গুলা গ্রহণযোগ্য থাকে না, গ্রহণযোগ্যতা খুব কম থাকে। সো মূল ট্রান্সক্রিপ্ট তোমাদের যে কোনো কাজে লাগতে পারে। সো মূল ট্রান্সক্রিপ্ট যেহেতু জমা নিয়ে নিবে, সেহেতু বলবো যে তার প্রিন্ট মানে স্ক্যান কপিটা তোমরা সংগ্রহ করে নিবা। এই হইলো ভর্তির কাহিনী আর কি। আচ্ছা, আর ভর্তি হবা তো ভর্তির তারিখ তো বলেই দিছে, তোমরা সার্কুলারেই দেখছো। সেটা হলো 23শে জুলাই। 23শে জুলাই। ওকে। তো 23শে জুলাই যে ভর্তিটা, সেটাতে অবভিয়াসলি তোমাদের আসতে হবে, সকাল 9টা থেকে শুরু হবে। এখন এইটা হবে আমাদের প্রশাসনিক ভবনে, সবকিছুই বলে দিছে। তোমরা যারা পরীক্ষা দিছো অবভিয়াসলি সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের সাথে পরিচিত হয়ে গেছো, যে কিভাবে আসবা সেগুলা নিয়ে আর আমরা আলোচনা না করি। তোমরা 23 তারিখ চলে আসবা। তো এইটা হইলো ভর্তির যাবতীয় তথ্য শেষ হইলো। এখন আসি আমরা, এইখানে তো আমাদের যে ভর্তি যে সাবজেক্ট চয়েস প্লাস ভাইবা পদ্ধতি, এইটা কিভাবে হবে। অন্যান্য ভার্সিটিতে তো আমরা অনলাইনে সাবজেক্ট চয়েস দিয়ে দিই, দেন ভার্সিটি আমাদের ইয়ে করি। এইখানে যে সাবজেক্ট চয়েস এইগুলা হয় র্যাঙ্ক অনুযায়ী। দেখো তোমাদের ডাকছে কাদেরকে, 1 থেকে 199 পর্যন্ত। তো ভর্তিতে যাই বা যখন আসবা, তখন তোমাদের হয় ত্রিপলি কনফারেন্স রুম, বা তোমার সিভিল কনফারেন্স রুম, বা সিএসসি কনফারেন্স রুম, বা প্রশাসনিক একাডেমিক ভবন বা প্রশাসনিক, এইগুলো স্যাররা পরে বলে দিবে। একটা রুমে তোমাদের সবাইকে বসতে দিবে। সো এই রুমে বসার পর ভর্তির যারা প্যানেলের স্যাররা আছেন তারা দেখবেন সামনে বসছেন। বসে তোমাদের রুল ওয়াইজ তোমাদের সামনে রাখবেন। ফার্স্ট অফ অল মানে র্যাঙ্ক ওয়াইজ বা পজিশন ওয়াইজ, প্রথম 1 নংকে রাখলেন, 2 নংকে ডাকলেন, 3 নংকে ডাকলেন, এভাবে সিমিলার তোমাদের দেখে রেখে যাইবেন। এখন তোমরা সামনে যাইবা। সামনে যাওয়ার পরে তো তোমাদের যে ডকুমেন্টস গুলো, উপরে যে ডকুমেন্টস গুলো বলছিলাম, এই ডকুমেন্টস গুলো স্যাররা দেখবেন, পর্যবেক্ষণ করবেন। করার পর তোমাদের কিছু সিগনেচার টিগনেচার স্যাররা নিতে পারেন, নিলেন। তারপর বা একটা ফর্ম দিতে পারেন, সেই ফর্মটা তোমরা ফিল আপ করবা। তারপর সেখানে তোমাদের বলবেন, স্যাররা অফার করবেন, এইটা কিন্তু সিরিয়াল ওয়াইজ অফার করবেন, যে তুমি কোন সাবজেক্ট নিতে চাও। তুমি কি সিএসসি নিতে চাও, তুমি কি ট্রিপলি নিতে চাও, নাকি তুমি সিভিল নিতে চাও, তোমাকে তারা অফার করবে। তো এখন রুল ওয়াইজ, এখন যে 1 নংয়ে গেছে, তো সে এই তিনটার মধ্যে যে কোনো একটা চয়েস করতে পারবে। চয়েস করলো, শেষ। ধরো সে সিএসসি চয়েস করলো, তার মানে তার সাবজেক্ট হলো সিএসসি। ওকে। এখন সে এখানে ধরো তার প্যাশন হলো সিভিল, সে যদি সিভিল চয়েস করে তার মানে তার সাবজেক্ট হলো সিভিল। তার মানে এইভাবে কন্টিনিউয়াসলি যাইবে। এখন ধরো তোমার পজিশন হইলো 80। এখন তোমার পজিশন যেহেতু 80, তাইলে আমরা জানি যে প্রত্যেকটা ডিপার্টমেন্টেই 60টা করে সিট আছে। এখন 80 যেহেতু, এর আগে যদি ধরো তুমি 80, এখন এর আগে যে কোনো একটা 80-র আগে তো 60টা সিট যে কোনো একটা ডিপার্টমেন্টে ফুলফিল হয়ে যাবে। সাপোজ ধরো আমার প্রথম ফুলফিল হয়ে গেল সিভিলের 60টা সিট ফুলফিল হয়ে গেল। তার মানে তুমি যদি 80 নং পজিশনে থাকো, তখন তোমার কিন্তু আর এই সিভিল চয়েস করার অপশন থাকবে না। তখন তোমার কাছে অপশন থাকবে সিএসসি বা ট্রিপলি। তখন স্যাররা বলবেন, যদি সিট শেষ হয়ে যায়, ওইগুলোর ফিল আপ হয়ে যায়, তখন স্যাররা বলবেন তুমি সিএসসি বা ট্রিপলির মধ্যে কোনটা নিবা, তখন তুমি এই দুইটার মধ্যে যে কোনো একটা চয়েস করতে পারবা। এই হলো সাবজেক্ট চয়েসের বিষয়। আর ভাইবার বিষয়, গতানুগতিক ধারায় মানে বিগত যতগুলা ভাইবা হয়েছে, এখানে ভাইবা দেখতে এমন কোনো কিছুই মানে ইয়ে করে না। জাস্ট প্রাথমিক জিজ্ঞাসা, তোমার নাম কি বা তোমার বাবার নাম কি, এইগুলাই জিজ্ঞেস করতে পারে, এমনিতে এক্সটার্নাল আহামরি কোনো কিছুই জিজ্ঞেস করে না। বুঝতে পারছি। সো ভাইবার জন্য তোমাকে ফর্মাল হয়ে আসতে হবে এমনটা না, মানে কোট টাই এইগুলা পরে আসতে হবে এমনটা না। জাস্ট একটু নম্রভদ্র, দেখতে যাতে ভালো লাগে, মাফিয়া টাইপের যাতে না লাগে, এইদিকে মুরগা কাটিং ওইদিকে এইগুলা না যাতে না লাগে। তুমি যে একটা ভালো ফ্যামিলির সন্তান, সেই রকম তোমাকে দেখতে লুক লাগে, আউটলুক লাগে, সেই লুকেই আসলেই হবে। হোপফুলি এই ছিল তোমাদের সাবজেক্ট চয়েস বা ভাইবা পদ্ধতি। আশা করি এই দুইটা জিনিসের কনফিউশন দূর হয়েছে। তারপরেও কনফিউশন তাহলে অবভিয়াসলি তোমরা কমেন্টে জানাইবা। চলো আমরা পরের স্টেপে যাই। পরের স্টেপ হইলো র্যাঙ্ক অনুযায়ী সাবজেক্ট। উফলে আগেরটা বুঝলেই কিন্তু তোমরা বুঝে যাইবা। এখন দেখো র্যাঙ্ক অনুযায়ী সাবজেক্ট, আমি যদি গত বছরের কম্পারিজন করি, গত বছর দেখা গেছে 1 থেকে 73 এই মেরিট পর্যন্ত আমাদের সিএসসি পাইছে।
এখন কথা হলো সিএসসি তো সিট আছে 60টা, তাহলে 1 থেকে 73 পর্যন্ত কিভাবে সিএসসি পাইলো? এখানে তো 60-এর বেশি আছে, তাইলে কি আমাদের সিএসসিতে সিট 60টার বেশি দিছে? অবভিয়াসলি না, সিএসসিতে সিট 60টার বেশি দেয় নাই। এই যে 1 থেকে 73-এর মধ্যে অনেকে অ্যাবসেন্ট ছিল, একটা লজিক হইতে পারে। আবার অনেকের অনেক পেশন ছিল, লাইক দ্যাট আমার অমুক সিভিলে পড়ে, সো উনি আমাকে গাইড করবেন, তো আমি পজিশন সামনে, এজন্য আমি, বাট আমার পেশন হইলো সিভিল, এজন্য এইখান থেকে কিছু মানুষ সিভিলে চলে গেছে, কিছু মানুষ ত্রিপলিতে চলে গেছে। দেড় ছয় 1 থেকে 73 পর্যন্ত সিএসসি আসছে। দেন হইলো আমাদের 74 থেকে মেবি 130 না হয় 32, এই ধরনের একটা র্যাঙ্ক, এর মধ্যে আমাদের ত্রিপলি আসছে। আর বাকি যে র্যাঙ্ক 133 থেকে আমাদের বাকি যে র্যাঙ্কগুলা অর্থাৎ 200 পর্যন্ত আমাদের কি গেছে, 200 না, এখানে 212, 200, সরি 212 না, 220, 220 পর্যন্ত আমাদের সিভিল গেছে। বাট প্রথম কলে কিন্তু 200 পর্যন্ত ডাকছিল। এখন কথা হলো, তাহলে 220 টাকার প্রয়োজন পড়লো কেন? 220 টাকার প্রয়োজন পড়ছে এই 200 জনের মধ্যে অনেকে আবার ধরো জিএসটি আছে না, জিএসটিতে চলে গেছে, বা অনেকে ভর্তি বাতিল করছে, তার বিভিন্ন রিজনে বাতিল করছে। তো ওই যে আসনগুলো যে ফাঁকা হয়েছে, এইভাবে ফাঁকা আসনের সাপেক্ষে 220 পর্যন্ত র্যাঙ্কটা গেছে। তো মোটামুটি আমাদের র্যাঙ্ক অনুযায়ী সাবজেক্টের জিনিসটাও বুঝতে পারছি কিভাবে কি হবে। যে তুমি ফার্স্ট হইছো তাই বলেই যে তোমার সিএসসি নিতে হবে এমন কোনো কথা নাই। অবভিয়াসলি তুমি তোমার ফ্যামিলি বা তুমি তোমার ইনস্ট্রাক্টর যারা আছে বা যে তোমাকে গাইড করতে পারবে, তার সাথে অবশ্যই কথা বলবা। কারণ এই সাবজেক্ট নিয়ে তোমার 4টা বছর চলতে হবে। এখন তুমি আবেগে সিএসসি নিলা, তুমি আবেগে ত্রিপলি নিলা, আবেগে তুমি সিভিল নিলা, 150 দিন শেষে তুমি মারা খাইলা। বুঝতে পারছি? লাইক দ্যাট কেউ বললো যে সিএসসি খুব ভালো, সিএসসি তে হ্যান ত্যান, বাট ভাই তোমার কোডিং ভালোই লাগে না, কোডিং জিনিসটা তুমি দেখতেই পারো না, তোমার চুকের বিষ। বা কেউ বললো তোমার ত্রিপলি, সেই ত্রিপলির সাকসেস রেট বেশি হ্যান ত্যান, বাট তুমি সার্কিট দেখলে খুব বেশি ভয় পাও, তাইলে তো তোমার জন্য এটা স্যুট করবে না, তোমার জন্য এইটাও স্যুট করবে না। আবার কেউ বললো যে সিভিলের সাকসেস রেট বেশি, সিভিলে বাংলাদেশে জব ফিল্ড বেশি, সিভিলে তোমার অপরচুনিটি আছে, যে কোনো জায়গায় ব্যাংকে বলো বা তোমার বিসিএস বলো, এইগুলাতে অপরচুনিটি আছে, তো তুমি সিভিলে আসলা। এখন সিভিলে ইট বালি কনক্রিট এইগুলার হিসাব করতে আর এইগুলা পড়তে তোমার ভালো লাগছে না, তাহলে সিভিলও তো তোমার জন্য স্যুট করবে না। সো যেহেতু তুমি একটা সাবজেক্টের সাথে 4টা বছর 8টা সেমিস্টার কাটাবা, সেহেতু একটু বুঝে শুনে সাবজেক্টটা চয়েস করবা। আশা করি বুঝতে পারছি। তারপরের পরের প্রশ্ন, এইটা নিয়ে সব থেকে বেশি প্রশ্ন আসছে আমার ইনবক্সে, যে ভাই টেকের কালচারাল প্রোগ্রাম হয় কিনা। এখন আমি বলি, আমাদের যে লাস্ট যে কুটা মুভমেন্ট গেল অর্থাৎ 24-এর যে আন্দোলনটা গেল, এই আন্দোলনের পূর্বে এই আন্দোলনের পূর্বে সেক ছিল এই ধরনের ক্যাম্পাসের জন্য, আহামরি এত বড় কোনো কিছু হইতো না, বা টুকটাক হইলো এই ক্যাম্পাসের জন্য একটা কালচারাল প্রোগ্রাম হইতো, জনপ্রিয় বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হইতো। যেমন ধরো তোমার সিএসসি নাইট, সিএসসি ডে, সরি এটাকে ডে বলে, সিভিল ডে, সিভিল ডে, ত্রিপলি ফিস্ট, এইগুলাতে আমাদের কালচারাল প্রোগ্রাম হইছে। তুমি যে সেক্স সিভিল সোসাইটি ইউটিউবে সার্চ দিলেই তুমি এইগুলা পাইবা, ইউটিউবের ভিডিওগুলো পাইবা। বা কারো যদি প্রয়োজন হয় আমাকে বললো, আমি এই লিঙ্কগুলো দিব। সেখানে তোমার যে ব্যানার টেনার ইয়ে করে কালচারাল, তোমার কাপল ড্যান্স বলো, গ্রুপ ড্যান্স বলো, লেজি ড্যান্স বলো, নাটক বলো, কবিতা আবৃত্তি বলো, তোমার নাটক, সবকিছুই হইছে। ইভেন এইগুলা হইলো রাতের প্রোগ্রাম। এবং আমাদের দিনে একাডেমিক যে পারপাসগুলো আছে, ওই একাডেমিক রিলেটেড জিনিসগুলো হয়েছে। একাডেমিক জিনিস বলতে রোবোটিক্স মানে কনটেক্সট, তারপরে হইলো তোমার সিএসসির মধ্যে তোমার কোডিং যে ইয়েগুলো আছে, সিএসসি ফিস্ট, আমরা যখন মোস্ট জুনিয়র ছিলাম তখন আমরা যে সিএসসি এর ন্যাশনাল ইভেন্ট করছিল, ওই ন্যাশনাল ইভেন্টে আমরা ফার্স্ট অফ অল জুনিয়র থাকা অবস্থায় কিন্তু আমরা এই জিনিসগুলো পাইছি। তারপর সিভিলের এই বছর অর্থাৎ 2025-এ সিভিলে একটা ন্যাশনাল ইভেন্ট করছে, তোমরা দেখলেই পাইবা। তারপরে কনসেপ্টম ওয়ান। আচ্ছা, তারপরে হইলো আমাদের ত্রিপলিও কিন্তু ত্রিপলি গত বছর কিন্তু ত্রিপলি 3টা ধাপে কিন্তু ত্রিপলি ন্যাশনাল ইভেন্ট করছে, প্লাস কালচারাল নাইট তো হয়েছে। ওকে, সো এইগুলা আমাদের কিন্তু সেকের ইয়ে। তারপরে সেকে তোমার রেক ডে হয়েছিল 11 ব্যাচের, যারা বের হয়ে গেছে আর কি, রেক ডে হয়েছিল। সো তখন কিন্তু মেঘদলও আসছিল। দ্যাটস ওয়াই এই যে জিনিসপত্রগুলা যেগুলা বলছি, তারপর আমাদের কি হয়, যে খেলা হয়, বার্ষিক খেলা বলতে তোমার ইএফএল, তারপরে তোমার এটা হলো ইঞ্জিনিয়ারিং ফুটবল লিগ, তারপরে ইপিএল, ইঞ্জিনিয়ারিং প্রিমিয়ার লিগ, এইগুলা হয়, ক্রিকেট, ফুটবল, তারপরে ব্যাডমিন্টন টুর্নামেন্ট, তারপরে আরো বিভিন্ন খেলাধুলা হয়। তারপরে তুমি যে ইনডোর গেমগুলা হয়, ইনডোর গেমগুলা হয়, এইগুলা হয়। ঠিক আছে। তারপরে হইলো আমাদের কার্ড
কার্ড খেলা হয়, কার্ড বলতে ওই যে তাস, তাস খেলা হয়। সো এই যে ইনডোর গেমগুলো এইগুলো হয়। তারপর ক্যারেম, ক্যারাম, তারপরে হইলো তোমার টেবিল টেনিস। এই যে কন্টেস্টগুলো এইগুলো আমাদের কিন্তু সেকে হয়। তো মোটামুটি কন্টেস্টগুলো হয়। বাট যেহেতু এইটা একটা কলেজ, এটা পাবলিক ইউনিভার্সিটি না, সো আহামরি যে প্রতি বিভিন্ন অনুষ্ঠানে যে পরপর সবগুলাই হবে এমনটা কিন্তু না। আর এইগুলার দায়িত্ব ভাই, এইগুলার দায়িত্ব ক্যাম্পাসের যে ফার্স্ট ইয়ার, ফার্স্ট এবং সেকেন্ড ইয়ার যারা আছে তারা একটু মানে বেশি ইন্টারেস্ট দেখানোর প্রয়োজন পড়ে। কারণ যারা মোস্ট সিনিয়র আছে বা থার্ড ইয়ারের যারা আছে, তারা তো এখন একাডেমিক প্রেসারে রিসার্চ এইগুলার দিকে মুভ করে নেন। তো তাদের তো এইগুলা হ্যান্ডেল করা ইয়ে না। যারা ফার্স্ট ইয়ার আছে বা সেকেন্ড ইয়ার আছে, তারা যদি চেইন অফ কমান্ড বজায় রেখে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ভাইদের কাছে বলেন, তাইলে অবভিয়াসলি সেটা প্রশাসনের সাথে কথা বলে বিভিন্ন মানে প্রোগ্রামগুলা অ্যারেঞ্জ করা যায়। সো এর জন্য অ্যাক্টিভ হতে হবে আমাদের জুনিয়র বেসগুলা। কারণ যে কোনো ক্যাম্পাসের প্রাণ বলা হয় তাদের জুনিয়র বেসগুলো। জুনিয়র বেস আসবে, নতুন নতুন একটা ভাইব থাকবে, তাদের আনন্দ মানে উদযাপন করবে। দ্যাটস ওয়াই এইটাই ক্যাম্পাসের প্রাণ বা ক্যাম্পাসের জীবন। আশা করি বুঝতে পারছো কালচারাল প্রোগ্রাম বা অন্যান্য অনুষ্ঠান সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাইছো। এখন আসি হইল ক্লাস কবে থেকে শুরু হবে। তো তোমাদের মেবি ক্লাসের নোটিশটা দিচ্ছে মেবি 3 আগস্ট, 3রা আগস্ট। তো ওরিয়েন্টেশন ক্লাস খুব সম্ভবত। তো আগস্টের 3 তারিখ যদি তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস দেয়, তাইলে মনে রেখো 4 বা 5 তারিখ থেকে তোমাদের রেগুলার ক্লাস শুরু। 4 তারিখ থেকে বা 5 তারিখ থেকে রেগুলার ক্লাস শুরু। এখন ক্লাস রুটিন বা সময়, সময়টা হইলো যেদিনই ক্লাস থাকে নর্মালি আমাদের যে থিওরি ক্লাসগুলো থাকে, থিওরি ক্লাসগুলো থাকে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত থিওরি ক্লাসগুলো থাকে। এইটা রুটিন অনুযায়ী ভেরি করে, কখনো একটার আগে শেষ হয়ে যায় বা সর্বোচ্চ 1টা পর্যন্ত। দেন হইলো আমাদের ল্যাব ক্লাস যেদিন থাকবে, ল্যাব ক্লাসটা শুরু হয় 2টা থেকে 5টা পর্যন্ত। এই হইলো যে ক্লাসের সময়। এখন সপ্তাহে কয়দিন ক্লাস থাকে? সপ্তাহে 5 দিন ক্লাস থাকে। শুক্র এবং শনি আমাদের অফ, শুক্র এবং শনি অফ। তারপরেও যে রুটিনগুলো দেওয়া হয়, প্রোভাইড করা হয়, ওই রুটিনের মধ্যে যে টিচার প্যানেল থাকেন, স্যার থাকেন, ওই স্যারদের ইচ্ছা অনুযায়ী রুটিনগুলো পরে আবার স্যাররা কাস্টমাইজ করে নেয়। এইগুলা তোমরা পরবর্তীতে যখন ভর্তি হবে বা ক্লাস শুরু হবে তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে, সিআর এর মাধ্যমে এইগুলা কাস্টমাইজ হয়ে যায়। ধরো আজকে অমুক স্যারের ব্যস্ততা আছে, তো উনি ক্লাস নিতে পারলেন না, উনার ক্লাসটা ধরো সোমবারে একটা শিডিউল ফাঁকা আছে, উনি সোমবারে চাইলে নিয়ে নেবেন, এটা সিআরকে জানিয়ে দিবেন। সেটা হলো রুটিন। তার মানে নর্মালি আমাদের ক্লাস সকালের থিওরি ক্লাস হয় 9টা থেকে 1টা পর্যন্ত, এবং ল্যাব ক্লাস হয় আমাদের 2টা থেকে 5টা পর্যন্ত। আর ক্লাস যদি ওরিয়েন্টেশন যদি 3 আগস্ট হয়, তাহলে ক্লাস শুরু হবে আমাদের 4 তারিখ বা 5 তারিখ থেকে রেগুলার ক্লাস শুরু। কারণ ওরিয়েন্টেশনের দিন তোমাদের রুটিন বা সমস্ত একাডেমিক প্রোগ্রাম বা শিডিউল দিয়ে দিবে, সিলেবাসটা দিয়ে দিবে। এখন কথা হলো ক্লাসে আমাদের অ্যাটেন্ডেন্স, অনেকেই আছে যে ক্লাসে প্রতিদিন থাকতে হবে কিনা। মাস্ট বি ক্লাসে প্রতিদিন থাকতে হবে। কারণ তোমার উপস্থিতির উপর, অ্যাটেন্ডেন্সের উপর তোমার মার্কস হইল 10, অ্যাটেন্ডেন্সের উপর 10 মার্ক। অর্থাৎ আমি যদি 3 ক্রেডিট একটা কোর্স ধরি তাহলে সেটা 100 মার্কের হয়। যেখানের মধ্যে ইন কোর্স যেটা বলি, আমাদের ইন কোর্সে মার্ক থাকে হইলো আমাদের 40, আর তুমি পরীক্ষা দিবা 60-এর। তাহলে এই 40-এর মধ্যে 10 তুমি পাচ্ছ অ্যাটেন্ডেন্সে। তারপরে তোমার 10 মোস্ট সম্ভবত তোমার 10 মার্ক থাকে তোমার অ্যাসাইনমেন্টে, আর 20 থাকে তোমাদের স্যাররা যে ক্লাস টেস্ট নেবেন ওই ক্লাস টেস্টের মধ্যে। তার মানে এই হলো তোমাদের 40, আর 60 থাকবে তোমাদের মূল পরীক্ষায়। তাহলে এই যে 40 + 60, দ্যাটস ওয়াই তোমাদের 100। তাহলে অ্যাটেন্ডেন্সের 10 মার্ক খুব বেশি ইম্পর্টেন্ট। আর একটা জিনিস, সাস্টে একটা রুলস করছে, 60%-এর কম যদি তুমি অ্যাটেন্ডেন্স থাকো, তাহলে তোমাকে সেমিস্টার ফাইনাল পরীক্ষায় বসতে দিবে না। আশা করি বুঝতে পারছি। চলো এখন আমরা পরের ধাপে যাই। পরের ধাপে হইলো আরেকটা যে মোস্ট ওয়ান্টেড প্রশ্ন, সেটা হলো হল বা মেসে কিভাবে উঠবো, তার ফ্রি কেমন, খাবার কেমন। হলে ওঠা, হলে ওঠার জন্য তোমাদের কোনো কিছুই করতে হবে না। তোমরা যেরকম ভর্তির সময়, ছেলে বলো বা মেয়ে বলো, যেরকম সিনিয়র ভাইদের সাথে যোগাযোগ করে তোমরা আসছো, এসে হলে রাতে থাকছো, সিমিলার কেস হলে ওঠার ক্ষেত্র। হলে ওঠার ক্ষেত্রে সেম কেস। তোমরা ফার্স্ট অফ অল আসবা, এসে তোমরা যে কোনো সিনিয়র ভাই বা সিনিয়র আপু, মেয়েরা ক্ষেত্রে সিনিয়র আপুর সাথে যোগাযোগ করে তোমরা হলে উঠে যেতে পারবা। ওকে। দেন হইলো হলের পদ্ধতি কিরকম। ছেলেদের জন্য 2টা গণরুম আছে, যারা ভর্তি পরীক্ষা দিছো তোমরা সকলেই জানো গণরুম। ওই 2টা গণরুমে একটা হলো আমাদের মুক্তিযোদ্ধা গণরুম, আর একটা হলো বিজয় 24 হল গণরুম। সো এই 2টা গণরুম এটা ছেলেদের জন্য, আর মেয়েদের জন্য একটা গণরুম আছে। ওকে, মানে একটা হল আছে। সো ছেলেদের ক্ষেত্রে এই গণরুমে তোমাদের ফার্স্ট অফ অল উঠতে হবে। গণরুমে কতক্ষণ থাকতে হবে? গণরুমে থাকতে হবে তোমাদের জুনিয়র আসার আগ পর্যন্ত। এটা হলো ছেলেদের ক্ষেত্রে। আর মেয়েদের ক্ষেত্রে প্রথম সেমিস্টার, অর্থাৎ তুমি বলা যায় যে 4-5 মাস তোমার গণরুমে থাকতে হবে। মেয়েদের একটা গণরুমে সর্বোচ্চ 10 জন বা 14 জন থাকে।
একটা গণরুমে মেয়েদের ক্ষেত্রে সর্বোচ্চ 10 জন বা 14 জন থাকে। ওকে। আর ছেলেদের গণরুমে এটা ডিপেন্ড করে। যেমন আমি হইলাম 20-21, আমাদের সময় মুক্তিযোদ্ধা গণরুমে ছিল 43 জন, এবং আমাদের বিজয় হল গণরুমে ছিল আমাদের 37 জন। 37 জন। এখন বর্তমানে মেবি আছে তোমার এমএইচ গণরুমে, তোমাদের যারা ইমিডিয়েট সিনিয়র, এমএইচ গণরুমে মেবি আছেন 28 জন, আর বিএইচ গণরুমে আছেন মেবি 27 জন বর্তমানে। তো এই হইল আর কি বিষয়। সো এইটা ডিপেন্ড করে তোমাদের বেচমেন্ট কতজন গণরুমে উঠছে তার উপর। এখন যদি তোমরা 5 জন উঠো তাইলে ওকে ফাইন, গণরুমে 5 জনই থাকবা। এখন যদি তোমরা 50 জন উঠো, ওকে ফাইন, গণরুমে 50 জনই থাকবা। একটা গণরুম যেহেতু দুইটা গণরুম আছে, দুইটা গণরুমে তোমরা কি করবা, যে আন্ডারস্ট্যান্ডিং করে নিবা। ওকে। আচ্ছা, এখন আসি হল ফিটা কেমন। এটা দুইজনের জন্যই, ছেলেদের হল মেয়েদের হল দুইজনের জন্যই ফি কিন্তু সেম। হল ফিটা কি রকম আমি বলি। প্রথম যখন হলে ভর্তি হবা এটা নোটিশ দিবে। প্রথম তোমরা তো এসে তোমরা ভর্তি টর্তি হয়ে গেলা, এসে হলে থাকলা, ইয়ে করলা, এর 1-2 মাসের মধ্যে হলের ভর্তির একটা নোটিশ দিবে, একটা ফর্ম দিবে। এই ফর্মে ফিল আপ করতে মিনিমাম তোমাদের 5,000 টাকা যাইবে। হলে ভর্তির জন্য 5,000 টাকা যাইবে। এখন এই 5,000 টাকা কি হল ফি? না। এই 5,000-এর মধ্যে তোমার 1 বছরের ফ্রি আছে। 1 বছরের ফ্রি ইনক্লুডেড, অর্থাৎ 2 সেমিস্টার ফি ইনক্লুডেড, প্রথম কথা। আর এইখানের মধ্যে আরো 1,000 টাকা তোমার জামানত হিসেবে রাখছে। এইটা তুমি যখন বের হয়ে যাবা, ক্লিয়ারেন্স, মানে তোমার সকল কিছু দিয়ে তুমি যখন বের হয়ে যাবা বা হলের ভর্তি ক্যান্সেল করবা, তখন তোমার ওই 1,000 টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। অর্থাৎ তোমার 4 বছর পর তুমি যখন সার্টিফিকেট নিবা, তখন এই সার্টিফিকেটের সাথে তোমার 1,000 টাকা ফেরত দিয়ে দেবে। তার মানে আমরা বুঝতে পারলাম যে 4,000 টাকা যাবে। ওকে। আচ্ছা, এটা হলো প্রথম ভর্তির সময় 5,000 টাকা যাবে। ওকে ফাইন। তারপরে আসি প্রতি সেমিস্টার। প্রতি সেমিস্টারে যখন তোমরা ওই যে পরীক্ষার আগে বা সেমিস্টার ফ্রি আগে তোমাদের আরেকটা হল ফ্রি নোটিশ দিবে। সেটা হইলো তোমাদের প্রতি সেমিস্টারে যাবে প্রায় 1300 হলে। তার মানে একটা সেমিস্টার হয় 6 মাসের, অর্থাৎ 6 মাসের জন্য তোমার হল ফি ধরে নাও 1300 টাকা করে। বুঝাইতে পারছি? আর প্রথম 1 বছর তোমার কোনো ফ্রি দিতে হবে না, কারণ এই 5,000-এর মধ্যে ইনক্লুডেড আছে। প্রথম 1 বছর বলতে কি, তোমার দুইটা সেমিস্টারের ক্ষেত্রে কোনো ফ্রি দিতে হবে না, কারণ ওই 5,000-এর মধ্যে তোমার দুইটা সেমিস্টার ফি ইনক্লুডেড। আর পরে তৃতীয় সেমিস্টার থেকে তোমার প্রতি 6 মাসের জন্য, অর্থাৎ প্রতি সেমিস্টার ওয়াইজ তোমার 1300 টাকা করে প্রোভাইড করতে হবে। এটা কিন্তু ছেলে মেয়ে বোথ। ওকে। এখন আসি খাবার দাবার বিষয়ে। খাবার দাবার বিষয়ের ক্ষেত্রে যদি আমি বলি, খাবার দাবার বিষয়ে যদি বলি, আমি একটু এইগুলো মুছে নেই। ওকে। ছেলেদের ক্ষেত্রে, ছেলেদের 2 হলের ক্ষেত্রেই, ছেলেদের 2 হল। ওকে। ছেলেদের খাবার দাবার হলে কেমন যায়? 3 বেলা, 3 বেলা খাবার জন্য, 3 বেলা খাবার জন্য তোমার পার ডে, প্রতিদিন আমার যাবে হইল 85 টাকা। প্রতিদিন 85 টাকা। এখন এইটা মেনটেন করে কে? এইটা মেনটেন করে মোস্ট সিনিয়ররা। মোস্ট সিনিয়র বলতে বর্তমানে আমরা 20-21 ব্যাচ, অর্থাৎ সেকেন্ড 14 ব্যাচ হইলো মোস্ট সিনিয়র। তো আমাদের ব্যাচমেটরাই তাকে ম্যানেজার। সো এইখানে 3 বেলা তোমাদের 85 টাকা করে। আর ম্যানেজারের সিস্টেম কি, 15 দিনের সার্কেল হয়। 15 দিনের সার্কেল, তার মানে তোমার পার ডে 85 টাকা করে যাবে। ওকে। আর মেয়েদের হলে তোমার 3 বেলার জন্য তোমাদের 3 বেলা খাবার 70 টাকা। মেয়েদের জন্য 3 বেলা খাবার 70 টাকা। এই খাবার মধ্যে খালার বিল সবকিছু ইনক্লুডেড থাকে। ওকে। এখন ছেলেদের 3 বেলার খাবারের মধ্যে কি কি দেয়? সকালবেলা, সকালবেলা যে জিনিসটা দেয়, তোমরা যারা হলে থাকছো মেবি খাবারের দেখছো বা খাবারের মানটাও দেখছো। সকালবেলা আমাদের নর্মালি দেয় নুডলস বা খিচুড়ি বা আমাদের রুটি, রুটি ডাল। এটা হলো সকালবেলা। দুপুরে যেটা থাকে, দুপুরে থাকে আমাদের মাছ বা ডিম বা মাংস, আর ভাজি থাকে, আর ডাল থাকে তো অবভিয়াসলি। রাতেও সেম প্যাটার্ন। আর যখন প্রতি শুক্রবার, শুক্রবার আমাদের কি দেয়, একটা ফিস্ট টাইপের থাকে। শুক্রবার আমাদের একটা ফিস্ট টাইপের থাকে। ওকে। তো এই ছিল ছেলেদের হলের। মেয়েদের হলেও সিমিলারলি থাকে, বাট মেয়েদের হলে আরেকটু বেশি ভালো থাকে, যদ্দূর আমি খবর পাইছি আর কি। আমি সঠিক জানি না মেয়েদের হলে কি কি খাবার দেয়, বাট ছেলেদের দেখে মেয়েদের হলের কোয়ালিটিটা বেশি। আচ্ছা, তো এই হইলো আমাদের হল ফি, হলে খাবার। এখন আসি যারা হলে উঠতে চাও নাই তাদের জন্য। অনেকেই আছো যে বলছো যে হলে উঠবা না, তো তাদের মেসের যে বিষয়টা। তো মেসের বিষয়টা, সেকের আশেপাশেই মেস আছে। সেকের আশেপাশে মেস আছে বলতে, এই মেসের ভাড়া তোমার প্রায় 3,000 টাকা মতো যায়। প্রায় 3,000 টাকা যায়। এখন এইখানে তুমি 2 জন বা 3 জন করে নিয়ে যদি থাকো, তাহলে ভাড়াটা একটু কম যাবে আর কি। সেখানে আশেপাশে আছে, তোমরা কৃষির ভিতর দিয়ে গেছো কিনা যায় না, সেখানে গেলেই দেখবা যে 2-3টা বিল্ডিং আছে, 4 তলা 5 তলার বিল্ডিং। ওই বিল্ডিং এ গুলা তে আমাদের কৃষি প্লাস সেকের স্টুডেন্টরা থাকে।
সেখানে। এবং মেয়েদের ক্ষেত্রেও মেস আছে, দেখতে পারো। তোমাদের যারা মেন্টরস হিসেবে দেখছিলা তোমাদের চেকিং মারছে, সেখানে তোমাদের মিনাপু আছে। তোমাদের মিনাপু কিন্তু মেসে থাকেন। ওকে। এখন হলে ওটা বেটার নাকি মেসে ওটা বেটার, সেটা নির্ভর করে তোমার উপর। হলে থাকলে ভাই, হলে কিছু কাজ কাম থাকে বা ইয়ে থাকে বা বিভিন্ন প্রোগ্রাম টোগ্রাম থাকে, এগুলোতে হলে দেখতে হয়। তো আমার কাছে মনে হয় যে হলে ওটা বেটার, কারণ হলে তোমার অনেক সিনিয়র বাইরা থাকবে, অনেক কিছুই থাকবে। লাইক দ্যাট তুমি ধরো মেসে উঠলা, একটু দূরেই তুমি মেস নিলা, আশেপাশে তুমি মেস পাইলা না, দূরে নিলা, এখন হুট করে একটা ক্লাস ক্যান্সেল হয়ে গেল, তোমার জন্য পেইন, বাট হলের পোলাপাইনের জন্য পেইন না। এখন ধরো সকাল 8টা 30-এ ক্লাস দিল শীতের দিন, একটু ফিল করো, 8টা 30-এ ক্লাস দিল শীতের দিন। এখন তোমার বাসা হইলো ধরো বটেশ্বর। তো বটেশ্বর আমার একটা ফ্রেন্ড আসে আর কি 8টা 30-এর সময় বটেশ্বর। তো শীতের দিন 8টা 30 তুমি ক্লাস ধরবা, বটেশ্বর তোমার বাসা, তাহলে তোমাকে আসতে হবে, বের হতে হবে ওইটার সময়, 7টার সময়। বাট হলের আমরা যারা থাকি, তারা 8টা 25-এ ঘুম থেকে উঠেই দৌড় দিই। ঠিক আছে। সো এই জিনিসগুলো একটু মেনটেন করবা। তো হলে ওটা বেটার নাকি মেসে ওটা বেটার, এটা তোমার উপরে নির্ভর করে। বাট হলে একটু প্রেশার থাকে, আর কোনো কিছুই না। যেহেতু গণরুমে থাকবা একসাথে অনেকজন, তো তোমাদের তো লাইব্রেরি আছে, তোমরা তো লাইব্রেরিও দেখছিলা, সো লাইব্রেরিতে তোমরা পড়াশোনা করতে পারবা, আহামরি এমন কোনো কঠিন নেই। আর এই হইলো আর কি বিষয়। আশা করি হল বা মেস পদ্ধতি, ফ্রি খাবার, সবকিছু জানতে পারছি। চলো আমরা পরের স্টেপে যাই। পরের স্টেপটা ইন্টারেস্টিং। অনেকেই সেক নিয়ে ডিপ্রেশনে থাকো, তো অনেকেই সেকে চান্স পাওয়ার পর একটা সিট এনশিওর করার পর সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে হোক, তাহলে ভর্তি হয়েও ক্লাস না করে সেকেন্ড টাইম প্রস্তুতি, এটাও তুমি পারবা। তুমি যদি ভর্তি হও, ভর্তি হওয়ার পর ক্লাস না করে তুমি যদি সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে চাও, ফাইন। তোমার ভর্তির সকল ডকুমেন্টস তুমি জমা দিয়ে দিবা। জমা দেওয়ার পর রেজিস্ট্রার যে স্যার আছেন, বর্তমানে আমাদের তিতুমির স্যার, রেজিস্ট্রার স্যারের সাথে আপনি যোগাযোগ করবেন। ঠিক আছে। যোগাযোগ করে জাস্ট ভর্তিটা অন রেখে আপনি আপনার সেকেন্ড টাইম প্রস্তুতি নিলেন। এক্ষেত্রে কি হবে, যে আপনাকে ভর্তি বাতিল হবে না। আপনি যখন আবার আপনার জুনিয়র আসবে, অর্থাৎ তোমরা তো 24-25, যখন 25-26-এর তোমাদের এগেন ভর্তি শুরু হবে, 25-26-এ ভর্তি শুরু হবে, তোমার যদি কোনো ভার্সিটিতে চান্স হয়ে যায়, তখন তখন তো তুমি ওই ভার্সিটিতে মুভ অন করলা। আর ধরো তোমার চান্স হইলো না, কোনো জায়গায় চান্স হইলো না, তাইলে তোমার সেকে পরীক্ষা দিতে হবে না, আবার পরীক্ষা দিতে হবে না। জাস্ট তুমি রেজিস্ট্রার স্যারের সাথে কথা বলে তুমি রিএড হতে পারবা। তখন 24-25-এ মানে 25-26-এর সাথে তুমি রিএড হয়ে গেলা। কিন্তু তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার আছে, এই রেজিস্ট্রেশন নাম্বার সেম থাকবে। তোমাদের রেজিস্ট্রেশন মোস্ট প্রবাবলি এইভাবে থাকবে, সরি, 24 থাকবে, 24। সিভিলের ক্ষেত্রে বলছি আমি, 2024333 5 জিরো মানে 5 দিয়ে এইখানে যে দুইটা ডিজিট থাকবে, এই দুইটা ডিজিট তোমার ধরে নিতে পারো ক্লাস রুল আর কি। সো এইভাবে থাকবে হোপফুলি। তো তুমি যখন 25-26-এ যাইবা, তখন 25-26-এর রেজিস্ট্রেশন নাম্বার আসবে এইভাবে। বাট তুমি যেহেতু রিয়েড হয়েছো, তোমার রেজিস্ট্রেশন নাম্বার সেমই থাকবে, অর্থাৎ তোমাকে নতুন করে কোনো ভর্তি হতে হবে না। জাস্ট তোমাকে নিউ ভর্তি ফিটা দিতে হবে। রিয়েড হইলে রিয়েড হইলে তোমার নিউ ভর্তি ফি দিতে হবে এগেইন। তোমার 25-26-এর জন্য যে ফিটা কার্যকর হবে, সেই ফিটাই তোমাকে এগেইন প্রোভাইড করতে হবে। এই ছিল আর কি। বাট তোমার ভর্তি বাতিল হবে না, কোনো কিছুই হবে না। সো এটা অবভিয়াসলি রেজিস্ট্রার স্যারের সাথে কথা বলে নিবা। এখন আসি সেশন জুট, মোস্ট অ্যালার্মিং। দেখো, ফার্স্ট অফ অল সেশন জুট প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের, তোমার নামি দামি বিশ্ববিদ্যালয়ের সেশন জুটে পড়ে গেছে, খালি প্রাইভেট ছাড়া। প্রাইভেট ছাড়া নামি দামি সব বিশ্ববিদ্যালয়, এখানে আমি লিখে রাখছি বুয়েট, ডিউ, সবাই সেশন জুটে পড়ে গেছে। কিরকম সেশন জুট একটু বলে দিই। করোনার একটা ধাক্কা গেছে, করোনার ক্ষেত্রে মেবি আমাদের 2 বছর গেছে। তাহলে আমরা 20-21 ব্যাচ, 20-21 ব্যাচ। তো 20-21 ব্যাচ আমাদের ক্লাস শুরু হয়েছে 2022-এ। ওকে। আমাদের যখন প্রথম সেমিস্টার পরীক্ষা দিছিলাম, অর্থাৎ 2022-এ যখন পরীক্ষা দিছিলাম জুন বা জুলাইয়ের দিকে, তখন আমাদের পরীক্ষার মধ্যে লিখতে হইতো অমুক পরীক্ষা, অমুক পরীক্ষা 2021, 2021। তার মানে কি, আমাদের অলরেডি আমাদের অলরেডি 1 বছর এখানে ড্রপ। অর্থাৎ আমি 22-এ পরীক্ষা দিচ্ছি, বাট পরীক্ষার যে সালটা লিখতে হয়েছে 2021। তারপর হলো 2024-এর যে মুভমেন্ট, আমাদের যে গণ মুভমেন্ট বলা যায়, ওই গণ মুভমেন্টের ক্ষেত্রে আরো 1 বছর গেল। তার মানে অলরেডি 2 বছর সেশন জুটে আছে। এটা তুমি এই যে তোমার যে যারা ব্যাচমেট আছে, তারা কিন্তু যে কোনো ভার্সিটি যাও, তোমার 2 বছর সেশন জুট আছে। এখন তুমি যদি ডিউতে যাও, তোমার 2 বছর সেশন জুট আছে, তুমি যদি ভর্তি হও। বুঝতে পারছি? তার মানে সেশন জুট অবভিয়াসলি আছে। ঠিক আছে। এটা দেশের পরিস্থিতির জন্য সেশন জুট। বাট তোমার যে ইনস্টিটিউটের সেশন জুট করছে এমনটা কিন্তু না, একটা প্রতিষ্ঠান সেশন জুট তৈরি করছে এমনটা কিন্তু না। এটা দেশের পরিস্থিতি অনুযায়ী এটা সেশন জুট ক্রিয়েট হয়েছে। হোপফুলি বুঝতে পারছি। ওকে, ফাইন। এর জন্য তো ভুক্তভোগী আমরা, তোমরা না। যদি আর কোনো ধরো ইয়ে না হয়, ধরো কোনো অকারেন্স না ঘটে, তাহলে কিন্তু তোমরা স্মুথলি 4 বছরে বের হয়ে যেতে পারবা। 4 বছরের জায়গায় 4.5 বছর লাগলো, বাট তোমরা বের হয়ে যেতে পারবা। বাট আমরা প্রায় 5 বছর চলে যাবে। আচ্ছা, যাই হোক। এখন আসি সেকের টিচার প্যানেল এবং পরীক্ষার প্রশ্ন। ফার্স্ট অফ অল, সেকের ওয়েবসাইট sec.ac
ডট বিডি। এইখানে গেলে প্রত্যেকটা ডিপার্টমেন্টে তুমি টিচার প্যানেল দেখতে পারবে, এগুলো হলো সেকেন্ড নিজস্ব টিচার প্যানেল। তারপরে সেকেন্ড ক্ষেত্রে হায়ার করে আনা হয়, স্পেশালি সিভিলের ক্ষেত্রে। সিভিলের ক্ষেত্রে সাবজেক্ট টিচার হায়ার করে আনা হয়, গেস্ট টিচার হায়ার করে আনা হয়। আর সেকেন্ড ওই টিচার প্যানেলের মধ্যে যারা সিনিয়র গ্রাজুয়েশন কমপ্লিট করছেন, যাদের আমাদের সিজিপিএ ভালো, তাদেরকে কিন্তু ইন্টারনাল টিচার প্যানেল হিসেবে রাখা হয়। তো সিনিয়রদের টিচার হিসেবে রাখা হয়। আর সিভিলের যারা আছো তারা তোমার মোটামুটি থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার, ফোর্থ ইয়ারে ওঠার পর সাস্টেড সিনিয়র স্যারদের পাবা। সিনিয়র স্যার মুস্তাক স্যার, তারপর হলো জহির বিন আলম স্যার। যেমন আমি এখন ভিডিও করছি দুপুরের দিকে, এখন মোস্ট প্রবাবলি 1টা 30 বা 2টা বাজে, আমাদের 3টার সময় জহির বিন আলম স্যারের ক্লাস। জহির বিন আলম স্যারের ক্লাস। তো এই স্যারদের পাবা। তারপরে আছে আমাদের কিছু, ধরো সিলেটে অনেক ইনস্টিটিউট আছে বা অনেক ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিজ আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে। ওই প্রতিষ্ঠানের বিভিন্ন মানে সিনিয়র স্যাররা থাকেন বা সিনিয়ররা থাকেন। তুমি যদি মনে হয় যে ওই স্যারটা ভালো, তুমি তোমার অবভিয়াসলি সিনিয়র সাথে যোগাযোগ করে নিবা একটা সাবজেক্টের। তখন তুমি আবার তোমার যে ডিপার্টমেন্ট হেডকে তুমি যদি প্রপোজাল দাও, উনি ওই স্যারের সাথে কন্ট্যাক্ট করে তোমাদের এনে দিতে পারেন। যেমন আমরা থার্ড ইয়ারে পাইছিলাম যে, থার্ড ইয়ারে একজনকে পাইছিলাম, মুস্তফা স্যার আর কি। উনি বুয়েট থেকে এমএসসি করছেন, বুয়েট থেকে গ্রাজুয়েশন করছেন। উনি আমাদের নিছিলেন যে স্ট্রাকচার 1, সরি, সলিড মেকানিক্স 1, সলিড মেকানিক্স 1। এবং উনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন সলিড মেকানিক্স 1। তো ওনাকে আমরা জাস্ট একটা ইয়ারই পাইছিলাম। তো হোপফুলি আমরা বুঝতে পারছি যে টিচার প্যানেল বা ইয়ে হয়। এখন আসি পরীক্ষার প্রশ্ন। পরীক্ষার প্রশ্নেতে থাকে দুইটা সেট, অর্থাৎ এ পার্ট এবং বি পার্ট। তো এ পার্টের প্রশ্ন তোমার কোর্স টিচাররা করেন, তোমার যে কোর্সটা নেবেন, এবং বি পার্টের ইয়েটা এক্সটার্নাল করেন। এখন এক্সটার্নাল হইতে পারে তোমার ক্যাম্পাসে এক্সটার্নাল বা সাস্ট এক্সটার্নাল, মানে মডিফাই করে। ঠিক আছে, সাস্ট বা তোমার ক্যাম্পাসের যিনি আছেন, ওই সাবজেক্ট রিলেটেড যিনি আছেন, উনি করেন। তো বুঝতে পারছি যে আমাদের পরীক্ষার প্রশ্ন কারা করেন। পরীক্ষার প্রশ্ন অবভিয়াসলি, বাট এই প্রশ্নগুলা তোমার ইন্টারনাল যে কোর্স টিচার যিনি আছেন, উনি যে প্রশ্নটা দেন, সকল প্রশ্ন কিন্তু তোমাদের সাস্টে যায়, সাস্ট থেকে গ্রান্টেড হয়ে দেন তোমাদের সেকে আসে। তার মানে তোমার যে প্রশ্নটা আছে, তোমার কোর্স টিচার এই প্রশ্নটা তৈরি করুক বা তোমার ডিপার্টমেন্টের যে কোনো টিচার তৈরি করুক, এটা অবভিয়াসলি সাস্টের একজন দক্ষ টিচার এই প্রশ্নটা দেখেন। বুঝতে পারছি। আর তোমাদের যে সেমিস্টার পরীক্ষা হয়, তোমরা যারা এডমিশন পরীক্ষা দিচ্ছ, দেখছো সাস্টের অনেক সিনিয়র টিচাররা আসছেন। সিমিলার কেস, তোমাদের যখন সেমিস্টার ফাইনাল পরীক্ষা হবে, ওই সেমিস্টার ফাইনাল পরীক্ষা দেওয়া 1 বা 2 দিন দেখবা যে তোমাদের সাস্টের টিচাররা ভিজিট করতে আসছে। বুঝতে পারছি। তার মানে তুমি একটা ফিল পাচ্ছ যে তুমি সেক থেকেও যেন সাস্টের আন্ডারে আসো, এই একটা ভাইব পাইবা আর কি। এটা ফার্স্ট ইয়ার পর্যন্ত এই ভাইবগুলো থাকে। এখন আসি 3 ডিপার্টমেন্টের রিভিউ এবং আইবি। 3 ডিপার্টমেন্টের রিভিউ অ্যান্ড আইবি। আইবি দেওয়ার আগে আমরা আইবির ফুল মিনিংটা ফুল মিনিংটা আমরা একটু জেনে নেই, ঠিক আছে? তারপরে আমরা আসি। আইবি হলো ইনস্টিটিউশন, ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ। ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ। ওকে, ফাইন। তাহলে আইবির আমরা ফুল মিনিং বুঝতে পারলাম, ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার বাংলাদেশ। তো 3 ডিপার্টমেন্টের রিভিউ দিব। ওকে, 3 ডিপার্টমেন্টের রিভিউ দেওয়ার আগে একটু আমরা দেখে নেই কিছু জিনিস। প্রথম সিএসসি দিয়ে শুরু করি, যেহেতু আমাদের সেকেন্ড যারা টপার হন সিনিয়ররা, তারা মানে যারা তোমরা যারা টপার হয়েছো, মোস্ট অফ কেসেই দেখা যাইব সিএসসি নিচ্ছ। তো সিএসসি দিয়ে একটু রিভিউ দিই। ফাইন। প্রথম কথা, এখানে কি অর্ধেক খাওয়া আপেল? আমরা সবাই অর্ধেক খাওয়া আপেলের সাথে ডিমান্ডেড না? আমরা ম্যাকবুক কিনতে চাই, আমরা অ্যাপল ছাড়া আমরা রিলস ভিডিওই হয় না, ফেসবুকের রিলস বা ফেসবুক যে ভিডিওগুলো করি আমরা অ্যাপল ছাড়া হই না। ওই অ্যাপলে আছেন কে? সিএসসি কোন জায়গার? সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের। ফাইন। ওকে, তারপরে হইল অনাবেল সাহা গৌরব ভাই। উনি আছেন ইউএসএ তে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসাবে। উনি কোন জায়গার? সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের। দেখো, সেক রিসার্চ ল্যাব, সেক সিএসসি সোসাইটি। ওকে, সেক এসি ডট বিডি। ফাইন। আচ্ছা, আরো একটু যাই। আমাদের আশরাফুল হৃদয় ভাই, উনি আমরা আসার পরও আমাদের বেচারে অনেক ক্লাস নিছেন, সেকে অনেক ক্লাস নিছেন। ওকে, উনি হইলেন আমাদের সেকেরি। দেখেন উনি কোথায় গেছেন, কানাডাতে চলে গেছে। ওকে, এখানে লেখা আছে সম্পূর্ণ গড ফুল ফান্ডেড পিএইচডি, অর্থাৎ তাই ফুল ফান্ডেড পিএইচডির জন্যই তাই অফারটা পাইছে। বুঝতে পারছি। তারপরে হইলো পল্লব দেবনাথ ভাই, সিএসসি 6 ব্যাচ। আচ্ছা, তোমরা সিএসসি কত ব্যাচ এটা কি তোমরা জানো? বা সেকের কত ব্যাচ তোমরা এসে প্রবেশ করবা? সেকে তোমরা হইলো 18তম ব্যাচ। তার মানে তোমরা সিএসসির 18তম ব্যাচ। মাথায় রাখবা, সিএসসির 18তম ব্যাচ। সিভিল, সিভিলের তোমরা হইলো 11 ব্যাচ। আর হইলো তোমাদের ত্রিপলি, ত্রিপলির হইলো তোমরা 10 ব্যাচ। সিএসসি 18 ব্যাচ, সিভিলের 11 ব্যাচ, ত্রিপলির 10 ব্যাচ। উনি কোন ব্যাচ?
ষষ্ঠ ব্যাচ। তার মানে কি? তার মানে বোঝা গেল যে আমাদের আজ থেকে তোমরা যে এখন 18 বছর, মানে 18 ব্যাচ, তোমাদের থেকে কত ব্যাচ আগে? তোমাদের থেকে 12 বছর আগে। তার মানে তখন কি, বর্তমান যে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, তার 12 বছর আগে অবভিয়াসলি সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ সেম ছিল না, অবশ্যই এখন থেকে আরো নিম্নমানের ছিল। সো ওই নিম্নমানের থেকেই তাই জার্মান এওয়ার কোম্পানিতে জব করছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে হইল জাহিন আপু, CSC 9 ব্যাচ। ওকে, দেখে নাও, আমি কোনো কিছু বলবো না, জাস্ট তোমরা দেখবা, ফুল ফান্ডেড PhD স্কলারশিপ। তারপর হলো আলী আজাদ ভাই, CSC 9 ব্যাচ, সুইডেন। ওকে। আচ্ছা, তো সিএসসির বিষয়গুলো গেলো। এইখানে যেগুলো দিচ্ছি এইগুলা জাস্ট কিছু জিনিস। তোমরা ডিপার্টমেন্ট অফ CSC পেজে ঢুকবা, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের, তাইলে কিন্তু আরো বেশি কোনো কিছু জানতে পারবা। ঠিক আছে, আমি জাস্ট কয়েকটা দিছি, জাস্ট এখানে কয়টা দিছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আমি তুলে আনছি। ওকে, এখন চলো আমরা সিভিলে যাই, সরি ত্রিপলিতে যাই। ত্রিপলির উনি ফার্স্ট ব্যাচ, উনিও ফার্স্ট ব্যাচের। ত্রিপলি তোমরা সে কততে যুক্ত হবা? 10। তার মানে তোমাদের 9 ব্যাচ সিনিয়র, 9 ব্যাচ সিনিয়র ওনাদের পজিশন। দেখে নাও, জাস্ট আমি একটু জুম করি এইগুলা, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। জুম করি। এই ইউনিভার্সিটি গুলা সম্পর্কে একটু নিবা, খোঁজখবর নিবা, নিজেরা খোঁজখবর নিবা, আমি জাস্ট খালি বলে দিচ্ছি। ওকে। তারপরে উনি হইল সেকেন্ড ব্যাচ, সেকেন্ড ব্যাচ মানে ত্রিপলির সেকেন্ড ব্যাচ। তারপরে উনি, উনি হইল থার্ড ব্যাচ, উনি হইল ফোর্থ ব্যাচ, উনি হইল ফিফথ ব্যাচ। ফিফথ ব্যাচ বলতে আমাদের ইমিডিয়েট সিনিয়র, অর্থাৎ এবছর উনি গ্রাজুয়েশন কমপ্লিট করছেন। এবছর এই কয়েকদিন আগে, কয়েকদিন বলতে কি, 1 মাসও হবে না, 1 মাসও হবে না, কয়েকদিন আগে উনি গ্রাজুয়েশন কমপ্লিট করছেন। বুঝতে পারছি? তো এই হইলো আর কি তোমাদের ত্রিপলির ব্যাপার স্যাপার। এইখানেও আমি 6 জনের জিনিসটাই তুলছি। বুঝতে পারছি, 6 জনের জিনিসগুলোই তুলছি। তারপরে আসি সিভিল। সিভিল আমি বেশি উদাহরণ রাখছি, কারণ সিভিল আমার ডিপার্টমেন্ট এবং সিভিল নিয়ে সবাই হতাশায় থাকো আর কি। সিভিল, আমাদের শিয়াব ভাই, উনি বিসিএস ক্যাডার। ওনার একটা পরিচয় আছে, বাংলাদেশ ব্যাংক এডি, বাংলাদেশ ব্যাংক এডি, ফার্স্ট ব্যাচ। এখন সিভিল তোমরা আসলে কত ব্যাচ হবে? 11 ব্যাচ, অর্থাৎ তোমার থেকে 10 ব্যাচ সিনিয়র। তার মানে 10 ব্যাচ সিনিয়র, অর্থাৎ আমরা তো এখন অনেক কিছুই পাচ্ছি, বাট ওনারা কিন্তু কোনো কিছুই পান নাই, এইরকম একটা বিষয়। তারপর হলো শিকদারেন ফাহাদ ভাই, সিভিল সেকেন্ড ব্যাচ। ওনার দেখো, উনি যে পজিশন 1, পজিশন 1, কোন জায়গায় পজিশন 1 এইগুলা দেখো। ঠিক আছে, পজিশন 1। তারপরে এইখানে মেরিট পজিশন 1, তার মানে তিনি তিনটা জায়গায় কিন্তু মেরিট পজিশন 1 করছেন। বুঝতে পারছি? এগুলার ডিমান্ড গুলো একটু যাচাই করবা, তোমরা নিজেরা যাচাই করবা, আমি কোনো কিছু বলবো না এগুলো সম্পর্কে, জাস্ট আমি সাকসেস রেট দেখাচ্ছি, জাস্ট একটু ইন্সপিরেশন বা মোটিভেশন। আব্দুল রাজ্জাক ভাই, সেকেন্ড ব্যাচ। রাকিব হুসাইন ভাই, উনি ডিপার্টমেন্ট অফ লেকচারার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেট, সোনারগাঁও ইউনিভার্সিটি, ফুল ফান্ডেড স্কলারশিপ। তারপরে হইলো আমাদের বুয়েটে MSc করছেন। তারপরে আসি আমাদের জাহিদ ভাই, মাল্টি ট্যালেন্টেড ভাই। আমরা যখন এসে ভর্তি হয়েছিলাম, উনি ছিলেন মোস্ট সিনিয়র, লাইক দ্যাট। এখন তোমরা যখন ভর্তি হচ্ছ, আমি যেরকম মোস্ট সিনিয়র, আমরা যখন ভর্তি হয়েছিলাম উনি ছিলেন মোস্ট সিনিয়র। উনি মানে কমপ্লিট করার পর 1 বছরের মধ্যে মনে হয় উনি এই জিনিসটা অ্যাচিভ করতে পারছেন, 1 বছরের মধ্যে। তারপর হইলো আমাদের বাসিত সালমান ভাই, আব্দুল বাসিত সালমান ভাই, 2 জন ব্যাচমেট। ঠিক আছে, এইগুলা জাস্ট আংশিক জিনিসপত্র তুলে ধরছে, জাস্ট আংশিক। তুমি এক সিভিল সোসাইটি বা ডিপার্টমেন্ট অফ ত্রিপলি, এই পেজগুলোতে তুমি একটু ভিজিট করবা, তাহলে তুমি নিজেরা দেখতে পারো, তোমরা নিজেরা দেখতে পারবা, কারণ এখন ক্যাম্পাস তোমাদের, তোমরা ভর্তি হয়ে গেছো, মানে তোমাদের জায়গা হয়ে গেছে, তোমরা ভর্তি হলে ক্যাম্পাস তোমাদের। সো যে ডিপার্টমেন্টে ভর্তি হো, তুমি সিভিলে ভর্তি হও, ত্রিপলিতে ভর্তি হও, CSC তে ভর্তি হও, যে ডিপার্টমেন্টে ভর্তি হও, ওই ডিপার্টমেন্ট এখন বর্তমানে তোমার, ওই ডিপার্টমেন্টের সদস্য তুমি। ওকে। এখন আসি, এত কিছু তো দেখাইলাম সিভিলের। আমার সব থেকে ফেভারিট একজন পার্সন আছে সিভিলের, এই ভাই, মাসুদ পারভেজ সুজন ভাই। উনি সিভিল থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছেন। তো এ যাবৎকাল যাদেরকেই দেখাইলাম, যে ডিপার্টমেন্টেই দেখাই, ওনারা ওনাদের ডিপার্টমেন্ট থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে একাডেমিক লাইফেই ছিলেন, একাডেমিক লাইফেই সাকসেস করছেন। বাট ওই ভাইটা ওই গতানুগতিক ধারার ব্যতিক্রম। উনি আমাদের সেই গতানুগতিক ধারার ব্যতিক্রম। কি রকম ব্যতিক্রম? উনি কোনো জব টপ করেন নাই, উনি গ্রাজুয়েশন কমপ্লিট করছেন স্মুথলি। ওনার ইচ্ছা ছিল যেন ট্রাভেলিং, ওনার ইচ্ছা ছিল ট্রাভেলিং বা দেশ বিদেশ ঘুরে বেড়ানো, উনি তাই করছেন। উনি একটা, তোমাদের মেবি যে গ্রুপ আছে, ডিসকাশন গ্রুপে আমি একটা পেজ লিংক দিছিলাম, হান্টার্স, কি হান্টার্স ভুলে গেছি, তোমাদের যদি প্রয়োজন হয় আমি বলে দিব, তোমরা বললে আমি ওই পেজের লিংকটা দিয়ে দিব, ওইখানে দেখলেই দেখতে পারবা। একদিন নেপাল, তো অন্যদিন তোমার কাঠমান্ডু,
নেপালেরই কাঠমান্ডু। তারপরে তোমার শ্রীলঙ্কা, বাংলাদেশের বিভিন্ন পাহাড়ে পর্বতে বনে জঙ্গলে ঘুরে বেড়ান, এবং ওইটাই উনার বর্তমানে পেশা বা পেশন বা ইনকামের সোর্স যাই বলো না কেন। ঠিক আছে। তো এইগুলা হইলো আমাদের যে সেকের এলুমিনির জাস্ট আংশিক পার্ট। এখন আসো তোমাদের এই যে প্রশ্নগুলার তিন ডিপার্টমেন্টের রিভিউ। এখন তিন ডিপার্টমেন্টের রিভিউ দেওয়ার মতো এখন আর আমি কোনো কিছুই মনে করি না। এখন আসো টুকটাক বিষয় আসে। এই যে আগে আমি বলছিলাম সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে আমি বলছিলাম যে কি কি জিনিসের কিভাবে সাবজেক্ট চয়েস দিবা। সিএসসির বিষয়ে কি পড়ানো হয়, ত্রিপলিতে কি পড়ানো হয়, তারপর হইলো আমাদের সিতে মানে সিভিল ইঞ্জিনিয়ারিং এ কি কি পড়ানো হয়। মোটামুটি তোমার সিএসসি তে তুমি যদি যাও সফটওয়্যার বেস বা কোডিং বেস এই বেসগুলোতে তোমার স্কিল ডেভেলপ করতে হবে মোট কথা। ত্রিপলিতে গেলে তোমার যে রোবোটিক্স আছে, তারপরে হইলো তোমার বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তোমার সিএসসির ক্ষেত্রে কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অবশ্যই লাগবে। তারপর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে পাইথন, তারপর সি প্রোগ্রাম, C++, জাভাস্ক্রিপ্ট এইগুলা। তারপরে ধরো রোবোটিক্স আছে। তারপরে হলো আমাদের সার্কিটের যে ক্যালকুলেশন গুলো, সার্কিট ক্যালকুলেশন, এই জিনিসগুলো সম্পর্কে তোমার অবভিয়াসলি একটা ভালো জিনিস বা এগুলোর মধ্যে তোমার একটা প্যাশন থাকতে হবে। তারপরে আসি সিভিল। সিভিলের ক্ষেত্রে একটু কষ্ট করতে হয়, কারণ সিভিলের ক্ষেত্রে এই যে যে দুইটা ডিপার্টমেন্ট বললাম সিএসসি এবং ত্রিপলি, এই দুইটা ডিপার্টমেন্টের ক্ষেত্রে তুমি যেরকম রুমে বসে এসির তলে বসে তুমি আরামায়েশ করতে পারবা, সিভিল এতটাও সহজ হবে না। সিভিলের ক্ষেত্রে তোমাদের যে জিনিসগুলো করতে হয়, ল্যাব ক্লাসগুলো হয় আমাদের কোথায়, যে বিভিন্ন ফিল্ড ওয়ার্ক থাকে বেশি। সিভিলের ক্ষেত্রে ফিল্ড ওয়ার্ক গুলো বেশি, তুমি যদি ফিল্ড ওয়ার্কে হার্ড ওয়ার্কিং করতে পারো অবভিয়াসলি তুমি সিভিলেও শাইন করতে পারবা। ঠিক আছে। তো এই হইলো আর কি তোমার ডিপার্টমেন্ট ওয়াইজ যে কাহিনীগুলা। আশা করি তোমরা এটা সম্পর্কে বুঝতে পারছো। এবং এই যে আমি তোমাদের বললাম 10 বছর আগে তারা বের হয়ে গেছে, 9 বছর আগে, 8 বছর আগে, 4 বছর আগে, এইভাবে যে বের হয়ে গেছেন, ওনাদের সময় কিন্তু এত ফ্যাসিলিটিস ছিল না। এখন আমাদের সময় যে ফ্যাসিলিটিস গুলো আছে, বর্তমানে যে সেকের যে ফ্যাসিলিটিস গুলো আছে, ওই ফ্যাসিলিটিস গুলো ওনাদের সময় ছিল না। বুঝাইতে পারছি, ওনাদের সময় ছিল না। তো দ্যাটস ওয়াই অবভিয়াসলি ওনারা যদি ওই পজিশনে মানে এত ফ্যাসিলিটিস না পাওয়া সত্ত্বেও ওই পজিশনে যাইতে পারছেন, তাইলে তুমি কেন পারবা না, আমরা কেন পারবো না? প্রশ্নটা আমাদের নিজেদেরই করা উচিত হয়তোবা। ঠিক আছে না? তো আমরাও পারবো, এই আত্মবিশ্বাসটুকু রাখতে হবে। এখন আসি আইইবি জিনিসটা কি। প্রথম কথা, তুমি ইঞ্জিনিয়ার হচ্ছ, তোমার যদি ওই যে আমরা আছে না ডক্টর হইলে আমরা নামের আগে ডক্টর লাগাই, তাহলে আইবি জিনিসটা বাংলাদেশের ক্ষেত্রে তুমি আইবি যদি সদস্য না হও তাহলে তুমি নামের আগে ইঞ্জিনিয়ার লাগাইতে পারবা না। প্রথম কথাই এইটা। এখন তাইলে আইবি কাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? আইবি মোস্ট প্রবাবলি মোস্ট কেস বেশি লাগে আমাদের সিভিলের ক্ষেত্রে। সিভিলের ক্ষেত্রে কি জন্য লাগে বলি, সিভিলের বিভিন্ন ডিজাইন আছে না, ওই যে রাজস্ব ডিজাইন গুলা, এই রাজস্ব ডিজাইন গুলা গ্রান্টেড করতে হইলে তুমি ডিজাইন তৈরি করতে পারবে না, বা তুমি ডিজাইন রিকোয়ার মানে তুমি ডিজাইনটা কি করতে পারবে না, তোমার সাইনে তখন ডিজাইনটা গ্রান্টেড হবে না। এজন্য আইবি মানে অধিভুক্ত কারোর সিগনেচার প্রয়োজন পড়বে। বুঝতে পারছি? ধরো তুমি একজন সিভিল ইঞ্জিনিয়ার, তুমি একটা ডিজাইন তৈরি করছো, বাট তোমার ওই ডিজাইনটা গ্রান্টেড হবে না, কারণ তুমি আইবি ইঞ্জিনিয়ার না। ঠিক আছে, আইবির অধিভুক্ত না। এই হইলো মূলত যে পেরাটা খাইতে হয় আর কি। আরো কিছু আছে, আরো কিছু পেরা খাইতে হয়, কারণ দেশ হিসেবে আমরা বাংলাদেশ পাই। তো বাংলাদেশে বৈষম্য থাকবো না এমন কোনো কথা নাই। বৈষম্য মুক্ত বাংলাদেশ তুমি পাইবা না। বাট তুমি যদি দেশের স্বার্থে তুমি বাইরে চলে যাও, লাইক দ্যাট তুমি বাইরে এমএসসি করো বা ইয়ে করো, বাইরে তুমি বিএসসি কমপ্লিট করছো মানে তুমি ইঞ্জিনিয়ার, বাইরে কিন্তু তোমার দেখবে না তুমি আইবিতে মানে অধিভুক্ত কিনা। এই যে যারা গেছেন তারা কিন্তু আর বাইরে এই ধরনের ফেস করেন নাই। ঠিক আছে না? তো আইবির মানেই হইলো ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ, তার মানে এটা বাংলাদেশের একটা সংস্থা। এটা বাংলাদেশের একটা তুমি সংস্থাই ধরতে পারো, তাদের জাস্ট মব ধরতে পারো, আর কোনো কিছুই না। বুঝতে পারছি? আর মোস্ট অফ কেস তুমি আইবি নিয়ে আসো, তুমি বাংলাদেশে হাতে গোনা কয়েকটা ইউনিভার্সিটি ছাড়া আর কোনো ইউনিভার্সিটিতেই তুমি আইবি ফেসিলিটিসও পাবা না। আশা করি বুঝতে পারছি। তো এই হইলো আর কি আইবির বিষয় আসলে। আর তিনটা ডিপার্টমেন্টের রিভিউ আমরা টুকটাক বুঝতে পারছি, আর কোনো রিভিউ দেওয়ার প্রয়োজন আছে কিনা আমার জানা নেই। এখন চলো আমাদের যে এই যে আজকের যে টোটাল জিনিসের শেষ ইন্ডিংটা। ইন্ডিংটা কি? অন্যান্য পাবলিক ভার্সিটি বনাম সেক, অন্যান্য পাবলিক ভার্সিটির সাথে সেকের যে কম্পারিজন। ফার্স্ট অফ অল দেখো, অন্যান্য পাবলিক ভার্সিটি বলতে আমি সাস্ট্রি ধরলাম, আমি বেশি দূর যাইলাম না, সাস্ট্রি ধরলাম যেহেতু আমরা সাস্টের অধিভুক্ত। কারণ সাস্টের যে সাবজেক্টগুলা যারা যারা নক দিছো তারা মেবি এনথ্রোপোলজি বা সোসিওলজি এই টাইপের সাবজেক্ট থেকে নক দিছো। ঠিক আছে না ভাই? এই টাইপের সাবজেক্ট থেকে তুমি যেহেতু নক দিছো, আমি তোমাকে এখন আমি বলবো ডিরেক্ট তুমি শিখে চলে আসো এই টাইপের সাবজেক্ট থেকে। ওকে। এখন তুমি যদি সাস্টের ম্যাথমেটিক্স হয় বা সাস্টের ফিজিক্স হয়, তখন একটু থিঙ্কিং এর বিষয়। তোমার এইম ইন গোল, তোমার গোলটা কি, তুমি কি করতে চাও?
তুমি কি ইঞ্জিনিয়ার হইতে চাও? তাহলে তুমি যদি ইঞ্জিনিয়ার হইতে চাও তাহলে ফিজিক্স এবং ম্যাথ দ্বারা তোমার ইঞ্জিনিয়ারিং হবে না, তোমাকে সেকেই আসতে হবে। বাট তোমার যদি গোল থাকে লাইক দ্যাট, তোমার মানে বিসিএস ক্যাডার, বা তোমার ধরো টিচিং প্রফেশন, কলেজের টিচিং প্রফেশন, তখন আমি বলবো যে এইটা তোমার একটা অপরচুনিটি দিবে। সাস্টেন ম্যাথ, ফিজিক্স বা কেমিস্ট্রি এইগুলো অপরচুনিটি দিবে। বাট তোমার পিওর সাবজেক্ট থেকে, যে কোনো পিওর সাবজেক্ট থেকে অবভিয়াসলি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে একটু ডিমান্ড একটু তুলনামূলকভাবে বেশি, এটা তুমি মানতেই হবে। আর এখন আসি অন্যান্য যে পাবলিক ভার্সিটি, এটা স্বাস্থ্যের সাথে আমি কম্পারিজন দিচ্ছি সেকেন্ড, বুঝতে পারছো? আর তাহলে স্বাস্থ্যের তুলনায় জিএসটির অধিভুক্ত যে ভার্সিটিগুলো আছে এই ভার্সিটিগুলো খুবই নগণ্য। অন্যান্য ভার্সিটি যেমন আমি যদি সুনামগঞ্জ বলি, সুনামগঞ্জের যে ইয়েটা করছে, আমাদের সুনামগঞ্জে নতুন হয়েছে, ওইখানের সিএসসি থেকে সেকের সিএসসি বা সেকের সিভিল বা সেকের ট্রিপল মোর দেন বেটার, বা বিভিন্ন প্রাইভেট থেকে সেক মোর দেন বেটার ভাই, এইখানে কোনো ডাউট নাই। আমি যে সেকে তোমাদের গাইড দিচ্ছি, আমি যে সেকের হিসেবেই যে বলছি এমনটা না, সেটা তুমি যোগাযোগ করেই নিতে পারো। অবভিয়াসলি যে কোনো ভার্সিটি লাইক দ্যাট, তোমার নিউট্রাল কোনো একটা ভার্সিটি সেকেন্ড লাগবে না, তুমি যে পাবলিক ভার্সিটি আছে এই পাবলিক ভার্সিটিও লাগবে না, তুমি নিউট্রাল তৃতীয় কোনো ভার্সিটির যারা ধরো কোনো জব ফিল্ডে আছে তাদেরকে একটু জিজ্ঞাসা করবা, তাইলেই তুমি আমার থেকেও ভালো আনসার পাইবা। বুঝতে পারছি? তো অন্যান্য পাবলিক ভার্সিটি, অর্থাৎ জিএসটির অধিভুক্ত যে বি ক্যাটাগরির ভার্সিটি গুলো আছে, বি ক্যাটাগরি বা সি ক্যাটাগরি, বা অনেকাংশে এ ক্যাটাগরির সাবজেক্ট ওয়াইজ, যেমন আমি শাস্ত্রের কথাই বললাম, সাবজেক্ট ওয়াইজ যে ভার্সিটি গুলো আছে এই ভার্সিটি গুলো থেকে সেক মোর দেন বেটার। এখন তাইলে তুমি যে জিনিসটাতে ডিপ্রেশন পড়তেছো, আমি তো এই যে বেটার যে বলে ফেললাম, ঠিক আছে, এখন ডিপ্রেশনও তো আসতে পারে, অবভিয়াসলি আসতে পারে। সাস্টে গেলে দেখবা যে তুমি প্রতি সপ্তাহে একটা কালচারাল নাইট পাচ্ছ, একটা প্রোগ্রাম পাচ্ছ, হই হুল্লোড় অনুষ্ঠানগুলো পাচ্ছ, বড় একটা ক্যাম্পাস পাচ্ছ, স্টাডি ট্যুর পাচ্ছ, আরো অনেক কিছুই পাচ্ছ। বাট সেকে এই কোনো কিছুই পাচ্ছ না তুমি। এইটা হলো তোমার ডিপ্রেশনের জায়গা। আট একরের একটা ক্ষুদ্র জায়গা। এই যে একদিন দুই দিন তোমার এই আট একর অনেক নাইস লাগবে, অনেক বিউটিফুল লাগবে, ওয়াও বিউটিফুল লাগবে, বাট 4 বছর খাটানোটা একটু পেইনফুল হয়ে যাবে। যদি তুমি একটা ক্যাম্পাস লাইফ লিড করতে চাও, তোমার যদি হই হুল্লোড় করে ছুটে বেড়ানোর, রাত 2টা 3টা পর্যন্ত আড্ডা দেওয়ার মতো একটা ক্যাম্পাস চাও, সো এটা সেক তোমাকে প্রোভাইড করতে পারবে না। তো বাকিটা তোমাদের জিনিস, তোমার কেরিয়ারে ফোকাস দিবা নাকি 4 বছরের এই বিলাস লাইফ, লাক্সারিয়াস লাইফে ফোকাস দিবা, সেটা তোমার দায়িত্ব বা তোমার ডিসিশন। বুঝতে পারছি? তো ওভারঅল মোটামুটি সবকিছু সম্পর্কে আমরা আজকে জানতে পারলাম। ভিডিওটা প্রথমেই বলছিলাম যে বড় হবে। সো এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে অবভিয়াসলি তোমরা কমেন্ট সেকশনে জানাবা, চেষ্টা করব তোমাদের ওই প্রশ্নগুলোর সলভ দেওয়ার। তো আশা করি সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে তোমাদের সকল প্রশ্নের অবসান করছে। তোমরা সুন্দর করে 23শে জুলাই এসে ভর্তি হবা, ক্লাস করবা, এনজয় লাইফ।